ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা কৃষি বিষয়ক নানান আলোচনা করি, আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞরা। আজ আমরা আলোচনা করব শীতকালীন সবজি চাষের পরিচর্যা নিয়ে। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আছেন সৌভিক চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সিউড়ি ২ নম্বর ব্লক। নমস্কার। নমস্কার। শীতকালীন সবজি তো লাগানো হয়ে গেছে, এই লাগানোর পরের পরিচর্যা কি কি নিতে হবে? এই পরিচর্যার ব্যাপারে বলতে গেলে প্রথমেই শীতকালীন সবজিগুলোকে কতগুলো ভাগে ভাগ করে নিয়ে সেটাকে আলোচনা করাটা সুবিধা হবে। যেমন যেগুলো বেগুন জাতীয় সবজি, যেমন লঙ্কা, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, এই জাতীয় সবজিগুলোর ক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে মাটিতে যে জল বা রসটা, যে সেচ দেওয়াটা, সেটা ঠিক নিয়মিত পর্যায়ে দিতে হবে। মাটিতে যেন জল খুব বেশি না হয়ে যায়, কারণ জল বা রস বেশি হয়ে গেলে নানা রকমের রোগ পোকা দেখা দিতে পারে, এবং হঠাৎ করে যদি মাটি শুকনো হয়ে যায় তারপরে যদি আমি জল দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ফল ফেটে যেতে পারে। তো মাটি সেটা আর কি, মাটির রসটা দেখে সেইভাবে জল দিতে হবে। এবং ফসল লাগানোর পরেই মানে প্রথমে যেটা মূল সার দেওয়া হয়, মূল সার দেওয়ার পরে যেটা চাপান সার দিতে হয়, সেই চাপান সারটা দুবারে দিতে হবে। একটা চারা লাগানোর 21 দিনের মাথায় আর একটা 42 দিনের মাথায়। এবারে সাধারণত বেগুন জাতীয় যে সমস্ত সবজি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মূল সার যেটা নাইট্রোজেন, ফসফেট, পটাশ 40 কেজি, 20 কেজি প্রতি একর জমিতে মূল সার হিসেবে দেওয়া হয়। আর বাকি নাইট্রোজেন এবং পটাশ সেটা 20 কেজি নাইট্রোজেন এবং 20 কেজি পটাশ সেটা চাপান সার হিসেবে দুভাগে ভাগ করে সেটাকে দিতে হয়। তো এছাড়া আর যে সমস্ত ব্যাপার যেগুলো আছে বেগুন জাতীয় যে সমস্ত সবজিতে, সেটা হচ্ছে বিভিন্ন রোগ পোকা যে সমস্যাগুলো আছে, আমি এই বিষয়টা পরে আসছি। তার আগে আপনার কাছে আমি আরেকটু জানতে চাইবো যে বেগুন জাতীয় সবজির কথা তো আপনি উল্লেখ করলেন, অন্যান্য যে আরো সবজিগুলো আছে ফুলকপি, বাঁধাকপি, সেগুলোর ক্ষেত্রে কি কি যত্ন নিতে হবে? হ্যাঁ, ফুলকপি, বাঁধাকপি বা ওলকপি এই জাতীয় সবজিগুলোর ক্ষেত্রেও সেই জলের যে জলসেচের যে ব্যাপারটা সেটাও একই রকম। এক্ষেত্রেও জলের পরিমাণ কিন্তু নিয়ন্ত্রিত জলসেচ দিতে হবে। মাটি শুকোতে দিলে হবে না, মাটি শুকোনোর আগেই আবার মাটি ভিজিয়ে দিতে হবে, কিন্তু কখনই অতিরিক্ত জল দেওয়া যাবে না। এবং যে সমস্ত মানে কপি জাতীয় যে ফসলগুলো আছে সেগুলোর গড় যেটা সারের পরিমাণ মূলত 80 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ। তো তার মধ্যে অর্ধেক নাইট্রোজেন, পুরো ফসফেটটা প্রথমেই দিয়ে দেওয়া হয় যখন মাটি তৈরি করা হয়, এবং বাকি যে অর্ধেক নাইট্রোজেন এবং অর্ধেক পটাশ আছে সেটা দুবারে 21 এবং 42 দিনের মাথায় সেই চাপানটা প্রয়োগ করা হয়। এবং তারপরে যে সমস্ত আপনার সেচ দেওয়া হয় চাপান সার প্রয়োগের পরে। এরপরে তারপরে যে সমস্ত সবজি যেগুলো আছে শীতকালীন সবজি, সেগুলো হচ্ছে আপনার মূলো জাতীয় সবজি, যেমন আপনার মূলো, গাজর, আপনার বিট, শালগম, এই জাতীয় যে সবজিগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আপনার যেটা মূল সারের যে পরিমাণ সেটা আপনার ওই 40 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফেট, 20 কেজি পটাশ, এটা আপনার উন্নত জাতের ক্ষেত্রে, এবং যেগুলো হাইব্রিড জাত আছে সেই সমস্ত হাইব্রিড জাতের ক্ষেত্রে আরেকটু ওটা ডোজটা ডবল হয়ে যায়, প্রায় 80 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট, 40 কেজি পটাশ। এবং সেক্ষেত্রেও এই একই আপনার যে সারটা প্রয়োগ করা হয়, প্রথমে অর্ধেক নাইট্রোজেন পুরো ফসফেটটা প্রয়োগ করা হয়, এবং চাপান সার হিসেবে দুবারে 21 দিন এবং 42 দিনের মাথায় বাকি অর্ধেক নাইট্রোজেন এবং অর্ধেক পটাশ প্রয়োগ করা হয়। তো এর সঙ্গে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো যে মাটি তৈরি করার সময় যেন অবশ্যই প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হয়, কারণ জৈব সার মাটির রসটাকে ধরে রাখে এবং মাটির গঠনটাকে উন্নত করে। আর বিভিন্ন অনুখাদ্যগুলো এগুলো জৈব সার থেকে পাওয়া যায়। আর মাটি তৈরি করার সময় যদি মাটিতে দেখা যায় আপনার অনুখাদ্যের অভাব আছে, তখন মাটিতে একর প্রতি 4 থেকে 6 কেজি সালফার এবং 4 কেজি আপনার বোরাক্স এবং 200 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি একর জমিতে জৈব সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে। একটা ছোট্ট কৌতূহল হচ্ছে যে যেহেতু আপনি বারবার উল্লেখ করছেন উন্নত ধরনের জাত, এখন তো কৃষিকাজ অনেক এগিয়েছে এবং সেটা খুব উন্নত প্রযুক্তির সাহায্যে হচ্ছে, উন্নত জাতগুলো এসে গেছে, তো সেই ক্ষেত্রে কি পরিচর্যা একটু কম নিতে হয় বা পরিচর্যার ধরনটা ঠিক কি হয়? উন্নত জাতের ক্ষেত্রে অবশ্যই পরিচর্যাটা আরও বেশি করে নিতে হয়, কারণ আমরা জানি
যেগুলো দেশি জাত সেগুলোর ক্ষেত্রে দেশি জাতের রোগ পোকার সহন করার ক্ষমতাটা বেশি থাকে, সে তুলনায় উন্নত বা হাইব্রিড জাতের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জাতের ক্ষেত্রে পার্টিকুলার কোনো রোগ বা কোনো পোকার সহনশীলতা থাকে, কিন্তু ওভারঅল তাদের কিন্তু রোগ পোকার সহনশীলতাটা কমই থাকে। সেক্ষেত্রে পরিচর্যাটা আরও ভালোভাবে নিতে হবে, যাতে যেমন মাটিতে যদি অতিরিক্ত অ্যাসিডিটি থাকে বা অতিরিক্ত অ্যালকালিনিটি মানে অম্লত্ব বা খারত্ব যদি মাটিতে খুব বেশি হয়, অর্থাৎ মাটিতে যদি প্রশম না হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ দেখা যেতে পারে। সেক্ষেত্রে মাটি পরিচর্যা করে সেইভাবে চুন জাতীয় পদার্থ যোগ করে মাটির অম্লত্বকে কমাতে হবে। শীতকাল আমাদের এখানে খুব কম সময়ের জন্য আসে, তার মধ্যে যে সবজিগুলো লাগানো হয় সেখানে রাসায়নিক সার এবং জৈব সারের এই ব্যালেন্সটা ঠিক কীরকম হবে, এবং খুব ছোট্ট করে যদি আপনি 2-3টে সবজির ক্ষেত্রে একটু উল্লেখ করেন তাহলে আমাদের বুঝতে সুবিধে হয়। হ্যাঁ, জৈব সার যখন প্রয়োগ করতে হবে মাটিতে, ফসল লাগানোর আগে 1 মাস আগে জৈব সারটা মাটিতে প্রয়োগ করলে ভালো হয়। একর প্রতি 4 টন জৈব সার, এবং তার সঙ্গে সেই জৈব সারের সঙ্গে অ্যাজোটোব্যাক্টর এবং ফসফেট সলিউলাইজিং ব্যাকটেরিয়া পিএসবি যেটাকে বলা হয়। কি সব সবজির ক্ষেত্রেই? সমস্ত সবজির ক্ষেত্রে। আচ্ছা। কারণ অ্যাজোটোব্যাক্টর এবং পিএসবি এই দুটো হচ্ছে জীবাণু সার। অ্যাজোটোব্যাক্টর আমাদের বাতাসের যে নাইট্রোজেন আছে, বাতাসে আমরা জানি প্রায় 76% নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেনটা এই অ্যাজোটোব্যাক্টর ব্যাকটেরিয়া বাতাস থেকে সংগ্রহ করে এটা মাটিতে যোগ করে, এবং ফসফেট সলিউলাইজিং ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা আমাদের মাটিতে যে ফসফেটটা আবদ্ধ অবস্থায় আছে, এই আবদ্ধ ফসফেটটাকে মাটি থেকে মানে উদ্ভিদের গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসে। তার ফলে এই দুটো যোগ করলে আমরা অনেকটাই নাইট্রোজেন এবং ফসফেটের পরিমাণটা সার হিসেবে দেওয়াটা কম করে দিয়েও এটাকে করা যায় আর কি। তো সেই জন্য জৈব সারের সঙ্গে অ্যাজোটোব্যাক্টর প্রতি একরে 4 টন জৈব সারের সঙ্গে 6 কেজি অ্যাজোটোব্যাক্টর এবং পিএসবি কালচার মিশিয়ে মাটিতে ছড়িয়ে মাটিটাকে ভালো করে চাষ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার একটু রোগ পোকার কথায় আসি, যে রোগ পোকার আক্রমণ তো ফসলের বা যে কোনো সবজির অনেকটা ক্ষতি করে, তো সেটা কি ধরনের রোগ এবং পোকা আসে শীতকালীন সবজির ক্ষেত্রে, এবং সেগুলোকে দমন করার উপায় কি বা ঠেকানোর উপায়? সাধারণত আমরা ফসলের শত্রু বলতে 3 ধরনের শত্রু আছে। একটা হচ্ছে কীটজাত শত্রু, একটা হচ্ছে রোগ, এবং আরেকটা হচ্ছে আগাছা। এই 3টেই ফসলের শত্রু, যেটা ফসলের উৎপাদন কমিয়ে দেয়। তো রোগ যেগুলো কীটজাত যে সমস্ত কীটশত্রু রয়েছে, সেই কীটশত্রুগুলোকে আমরা মোটামুটি 6 ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে যে সমস্ত পোকাগুলো আপনার পাতা খায় বা গাছ কেটে দেয়, পাতা কেটে দেয়, অথবা কোনো ফসলের কাণ্ডের কোনো উদ্ভিদের কাণ্ডের ভেতর ঢুকে যায় বা ফলের ভেতর ঢুকে যায়, ফল ছিদ্রকারী পোকা, যেগুলো ফলের ভেতর ঢুকে খায়, মানে চিবিয়ে খায় যেগুলো। তো এই পোকাগুলোকে যদি করতে হয়, আপনার আটকাতে হয়, তাহলে আমি প্রথমেই সুসংগত যে ব্যবস্থা, পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটাকে ইংরেজিতে আইপিএম বলে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সেইভাবেই নিয়ন্ত্রণ বলবো। প্রথমেই একদম আমি ওষুধ বা বীজ দেওয়ার কথা বলবো না। তো এইভাবে এটাকে যদি প্রথমে মাটিটাকে যদি গ্রীষ্মকালীন চাষ দেওয়া হয়, এবং যদি বিভিন্ন মানে জমিতে কয়েকটা পাখি বসার বসিয়ে দেওয়া হয়, 2-3টে প্রতি বিঘেতে 4-5টা করে ওই পাখি বসার খাঁচা বসিয়ে দেওয়া হয়, এবং পাতাতে যদি কোনো পোকার ডিম বা লেদা দেখা যায়, সেটাকে যান্ত্রিক উপায় মানে হাতে করে তুলে সেটাকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটা এটাকে করা যায়, দমন করা যায়। কিন্তু যদি খুব বেশি পরিমাণে ছড়িয়ে যায়, হ্যাঁ, তাতেও যদি দমন করা না যায়, অথবা কেউ যদি মাঠে গেলেই না একদম, তারপরে হঠাৎ করে একদিন গিয়ে দেখলেন প্রচুর পোকা লেগে গেছে, তখন ওষুধ প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনার যে সমস্ত এই জাতীয় যেগুলো জীবাণু পোকা, সেগুলোকে কন্ট্রোল করতে গেলে স্পিনোস্যাড, ইন্ডক্সিকার্ব এবং আপনার ফ্লুবেন্ডামাইড, এই 3 গোত্রের ওষুধ বাজারে পাওয়া যায়। এগুলো খুব অল্প পরিমাণে লাগে, তো এগুলোকে প্রয়োগ করতে হবে চাষিকে। আসলে যে কথাটা হলো, মানে যেটা আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম, যে কৃষক বন্ধুদের একটু বুঝতে হবে যে পোকার আক্রমণটা ঠিক কোন জায়গায় গেছে। অনেক সময় যদি তারা না বুঝেই ওষুধ প্রয়োগ করে ফেলেন, বন্ধু পোকারাও কিন্তু মারা যায় তাতে। একটু রোগের বিষয়টা আপনি উল্লেখ করুন। হ্যাঁ, রোগের বিষয়ে আমি পরে আসছি। মানে আমি যেটা আপনাকে বলছিলাম, যে আমাদের যে 6 রকমের পোকা আছে, 6 রকমের পোকার মধ্যে এটা এক ধরনের পোকা গেল। তা আর এক ধরনের যে পোকা আছে, সেটা হচ্ছে রস শোষক পোকা। তো রস শোষক পোকাগুলোকে যদি আপনাকে করতে হয়, কন্ট্রোল করতে হয়, সেই পোকাগুলোকে আটকাতে গেলে আপনার
ইমিডাক্লোপ্রিড, অ্যাসিডামিপ্রিড, আপনার প্রোফেনোফস বা থার্মিথক্সাম এই জাতীয় ওষুধগুলোকে প্রয়োগ করতে হবে রস শোষক পোকা। তার মধ্যে যেমন মাকড় আছে, আপনার থ্রিপস আছে, অ্যাফিড আছে, জ্যাসিড আছে, এই জাতীয় পোকা এগুলোকে কন্ট্রোল করা যায় এই রস শোষক পোকাগুলোর মধ্যে। তো এর মধ্যে আবার যে মাকড় জাতীয় পোকাটা, এটা মারাত্মক পোকা, এটা খালি চোখে দেখা যায় না এবং ছোট ছোট গুড়ি আকৃতির লাল মাকড় এবং হলুদ মাকড় হয়। এগুলো পাতার নিচে থাকে এবং খালি চোখে সাধারণত দেখা যায় না। পাতাগুলোকে এরা রস শুষে যখন খায়, পাতাগুলো উল্টে কাপের মতো, মানে পাতার কিনারাগুলো নিচের দিকে নেমে যায়। তো এবং পাতার মধ্যে মাকড়সার জালের মতো দেখা যায়। তখনই বুঝতে হবে যে মাকড় লেগেছে এবং পাতার উপরে ছোটো ছোটো সাদা সাদা ফুটি ফুটি দাগ দেখা যায়। তো এই যদি মাকড় জাতীয় পোকাগুলোকে কন্ট্রোল করতে গেলে জল ছিটানোর মাধ্যমে মাকড় করা যায়, কন্ট্রোল করা যায়। কারণ আমরা জানি মাকড় জলটাকে পছন্দ করে না এবং এই জন্য বর্ষাকালে মাকড় পোকা লাগে না, বর্ষার আগে এবং পরেই মাকড় পোকা দেখা যায়। তো এছাড়া যে সমস্ত একটু সংক্ষেপে শুনবো বাকিগুলো, যেহেতু আমাদের হাতে সময়টা খুব কম, আমরা রোগের বিষয়টা একটু ছুঁয়ে যাব। আচ্ছা। তো যে সমস্ত রোগগুলো দেখা যায় সাধারণত এর ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে, যেমন গোড়া পচা, ঢলে পড়া রোগ, ব্যাকটেরিয়াজাত ঝরে পড়া রোগ, ছত্রাকজাত ঝরে পড়া রোগ বা পাতায় বিভিন্ন দাগ, এই সমস্ত যে সমস্ত নাভি ধসা, জলদি ধসা ইত্যাদি যে সমস্ত পাতার যে সমস্ত আছে, অ্যানথ্রাকনোস, এইগুলোকে কন্ট্রোল করতে গেলে আপনাকে দিতে হবে হচ্ছে যেটা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে, অথবা আপনার হেক্সাকোনাজল 1 মিলিলিটার প্রতি লিটার জলে দিতে হবে। আর যদি আপনার পাউডারি মিলডিউ অথবা যদি যেটাকে রাস্ট বা মেয়ে বলা হয়, মরচে রোগ, সেক্ষেত্রে আপনাকে প্রপিকোনাজল 75.75 গ্রাম প্রতি লিটার জলে অথবা কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে এগুলো স্প্রে করতে হবে। একদম আলোচনার শেষে খুব সংক্ষেপে জানতে চাইব যে আপনি বলছিলেন একটু আগে, জানালেন আমাদের যে মাটিটাকে একটু শুকনো রাখতে হবে যাতে রস কম থাকে, তো সেই ক্ষেত্রে কি সেচের কোনো প্রয়োজনই নেই? না, সেচের প্রয়োজন অবশ্যই আছে। সেচটাকে আপনাকে নিয়ন্ত্রিতভাবে দিতে হবে। সেচটা একদম মানে মাটি ভিজিয়ে, একদম মানে মাটির উপর যেন জল কোনোভাবে দাঁড়ায় না, মাটিটাকে ভিজিয়ে দিতে হবে, এইভাবে সেচ দিতে হবে। তাহলেই মোটামুটিভাবে যারা শীতকালীন সবজি চাষ করছেন তারা সুফল পাবেন। আজকে তো আমরা বেশ অনেকটাই শুনলাম আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে, যেসব কৃষক বন্ধুরা শীতকালীন সবজি লাগিয়েছেন তারা লাগানোর পরের ঠিক কী যত্ন নিতে হবে সে সম্পর্কে আজকে অনেকটাই জেনে গেলেন। তাহলে আর অসুবিধা কোথায়? এই কথা মাথায় রেখে আপনারা এগিয়ে যান, আপনাদের চাষবাস নিয়ে নিশ্চয়ই ভালো হবে। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। মাঠে সর্ষে লাগানো হয়ে গেছে, অনেক কৃষক বন্ধুই শস্য লাগিয়ে ফেলেছেন এবং কিছু কিছু কৃষক বন্ধু যারা দেরিতে ধান তুলেছেন তারা শস্য এখন লাগাচ্ছেন বা লাগাবেন। তো সেক্ষেত্রে শস্য চাষ অনেকেই করেন, তার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে এবং বিশেষ করে এই যারা ডিসেম্বর মাসে শস্যে লাগাচ্ছেন তাদের ক্ষেত্রে এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে কৃষি বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন নিখিলেশ পান্ডে। তো আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে একটু দেরিতে শস্য চাষ করে, যারা ধান তোলার পরে শস্য একটু দেরিতে লাগাচ্ছেন, সেটা কি বিজ্ঞানসম্মত এবং সেভাবে চাষ করলে কি ধরনের বাধা আসতে পারে বা কি ধরনের ভালো হতে পারে?
খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ বিজ্ঞানসম্মত কিনা, বিজ্ঞানসম্মত ধরুন আমাদের পরিবেশ এবং আমাদের চাষটা গোটাটাই নির্ভর করে হচ্ছে প্রকৃতির উপর। এখন এই প্রকৃতি যখনই আমাদের লেট এসব একদম মানে রিলেশন আছে, মানে ধরুন যদি বর্ষা আগে আসে তাহলে আমার মানে ধানটা কখন লাগানো যাবে, বর্ষা যদি পরে আসে তাহলে আমরা কখন মানে চাষ করব, বর্ষার সঙ্গে সবটাই কোরিলেটেড। ন্যাচারালি সাধারণভাবে আমরা দেখি যে এবছর আমাদের যেহেতু বর্ষাটা একটু লেট, সেই জন্যে আমাদের ধান মানে রোয়া করতে আমাদের অনেকটা সময় লেগেছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে চাষি ভাইরা আমাদের বীরভূম জেলার মোটামুটি দেখবেন যেমন বোলপুরের সাব ডিভিশন বা ইরামবাজার সাব ডিভিশন বা বহরমপুরের দিকে যদি যান, বহরমপুরের মানে পার্ট অফ মানে কান্দি সাব ডিভিশন, এগুলোতে আপনার একটু লেট চাষ এবছরে। এই লেট চাষের জন্য সমস্যাটা যেটা হচ্ছে তাদের ধান কাটতে দেরি হচ্ছে, কারণ একটা সার্টেন ডেজের 120 দিন বা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মানে প্রেক্ষিতে তারা সেই ধানটা তুলে নিতে পারেননি। এই মতো জায়গায় দাঁড়িয়ে এবার সর্ষে চাষটা আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের আপনি সাউথের দিকটা বলুন এবং এর দিকটা বলুন, এটা আমাদের লেট। সেই লেটটাকে মেকআপ করার জন্য তাহলে কি এই এলাকার চাষি কি সর্ষে চাষ করবেন না? কি ধরনের জাত লাগাবেন? কোনো ভ্যারাইটি আছে? হ্যাঁ আছে। আমাদের ধরুন মানে লেটের জন্য কোনো আলাদা ভ্যারাইটি আমাদের কাছে নাই, তবে আমাদের এই যে যেমন ধরুন B9 বা অসেচ বা আমাদের যে বহরমপুর যে ভ্যারাইটিগুলো বার করেছেন, প্লাস আরেকটা যেটা আমরা খুব ভালো বীরভূম এবং মুর্শিদাবাদে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আপনার মালেক ভ্যারাইটি, মানে যেটা হোয়াইট সর্ষে যেটা বলে সাদা সর্ষে হিসাবে চাষি ভাইরা ব্যবহার করছেন এবং তার ফলনও গতবারও ভালো পেয়েছে, এবছরও ভালো। এবার চাষটা কিভাবে করবেন? যেহেতু আমার অল্প সময়ে মানে আমরা অনেকটা দেরিতে চাষটা করছি, সেই জন্য আমাদেরকে চাষটাকে একটুকু বেশি পরিমাণে নজর দিতে হবে। এই নজরটা কি না, তো আপনাকে চাষটা আমরা জানি যে আপনি চাষ করে রেখেছেন, এবার নভেম্বরে আপনি ফেলছেন সর্ষে, আপনি বীজ শোধন করে সর্ষে ফেললেন, ফেলার পরে যে আপনি ফার্টিলাইজার ডোজ দিচ্ছেন, যেমন ধরুন 24-12 একর প্রতি 24 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট এবং 12 কেজি পটাশ, এইটাই যদি আপনি ঠিক মতনভাবে দেন এবং একটু গোবর সারের পরিমাণটা বা আমাদের FOM-এর পরিমাণটা যদি বাড়িয়ে দেন বা কেঁচো সারের পরিমাণটা একটু বাড়ান, তাহলে পরে আমাদের এই ফলনটা ঠিক মতনভাবে আসবে, যেটা ফলনও আসবে ঠিক। এবং আমাদের এই ডিসেম্বরের যদি আমরা শেষ পর্যন্তও ফেলি, মানে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্তও ফেলি, তাহলে আমাদের ফলনের কোনো হেরফের হবে না, কারণ ওই দিকে টেম্পারেচারটা ওরা ঠিক মতন পেয়ে যাবে, মানে পড ফরমেশনের সময় যে টেম্পারেচারটা দরকার হয়। এখন যে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে যত আপনি দেরিতে লাগাবেন তত জাব পোকা বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রবটা বাড়বে। কারণ হচ্ছে পড ফরমেশন যত দেরিতে হবে, তখন আপনার এখন যদি কেউ সর্ষে নভেম্বরের মধ্যে লাগিয়ে থাকেন, তার কিন্তু পড ফরমেশনটা একটু শীতের মধ্যেই হয়ে যাবে। শক্ত পড হয়ে গেলে পরে তখন কিন্তু আপনার মানে যে শোষক পোকার আক্রমণ সেটা অনেকটা কম হয়, কিন্তু যেহেতু দেরিতে হলে এই আক্রমণটা একটু বাড়বে। এই জন্য আপনাকে চাষি ভাইদেরকে একটু প্রিকশনের মধ্যে রাখতে হবে। তাছাড়া যেভাবে আপনারা সর্ষে চাষ করছেন সেই সর্ষে চাষ সেইভাবে করলেও আমাদের কিন্তু ফলনের খুব একটা হেরফের হবে না। সার প্রয়োগটা কী মাত্রায় করতে হবে? সার প্রয়োগ আমি বললাম 24 মানে হচ্ছে কেজি নাইট্রোজেন, 12 কেজি হচ্ছে ফসফেট এবং 12 কেজি ফসফেট পার একরে আপনারা এটা দেবেন। এবার ধরুন জৈব সারের পরিমাণটা যদি একটু বাড়ানো যায়, তাহলে পরে আমাদের সয়েল টেম্পারেচারটা ঠিক থাকবে এবং জৈব সারটা যদি চাষি ভাইরা একটু বেশি পরিমাণে দিতে পারেন, তাহলে পরে আমাদের যে রুট ফরমেশন সেটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মজাটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে যেমন ধরুন মুর্শিদাবাদ এবং বীরভূম এবং বাঁকুড়ার এইদিকে যদি যান, তাহলে আমাদের দেখা যায় যে মুর্শিদাবাদ এবং বর্ধমানের পার্টও আপনি ঢোকেন, তাহলে যেখানে যেখানে ক্লের সয়েলের মানে ক্লের পরিমাণ বেশি যেসব সয়েলে, সেখানে কিন্তু কাদাযুক্ত সয়েল বা কাদা মাটি যেটাকে বলা হয়, বা আমাদের এখানকার চাষি ভাইরা বলেন যেটা মোটা মাটি। এই মোটা মাটির সমস্যা হচ্ছে যে এখানে আপনার মানে আমাদের যে সর্ষেই শেকড় ফোলা রোগ, যে দেখবেন আপনার শেকড়টা আছে তার মধ্যে একটা মূলোর মতো হয়ে ফুলে উঠছে, এই রোগটা আপনার বেশি দেখা যায়। কারণ চাষি ভাইদেরকে আমরা বহুবার বলেছি যে আপনারা যদি মানে এতে চুন প্রয়োগ করেন, জমিতে চুন প্রয়োগ করে তার যে অ্যাসিডটাকে কমাতে পারেন, তাহলে পরে কিন্তু এই রোগটা কম হয়। চাষি ভাইরা সেটা তাদের যারা করতে পারেন তাদের ফলন ভালো হয় আমরা দেখেছি, কিন্তু যারা করবেন তাদেরকে তো আর চুন ফেলার সময় নাই। তা আমরা অন্তত কৃষি মানে বিভাগে বা কৃষি বিজ্ঞানী যারা আছেন তারা দেখেছেন যে নিমাটোডের আক্রমণটাকে বাঁচাতে গেলে যদি যেসব জমিতে আপনি সর্ষে লাগাবেন, সেখানে যদি অন্তত পার বিঘা 50 থেকে 100টা যদি আপনি গাঁদা গাছের চাষ করেন, তাহলে পরে কিন্তু আপনার ওই
শেকড় ফোলা রোগটা অনেকটাই কমে যাবে, কারণ এই নিমাটোডগুলো গাঁদা গাছের শিকড়গুলোকে পছন্দ করে। মানে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে নিমন্ত্রণ করা যায়। তাহলে পরে আপনার এই যদি আপনার শেকড় ফোলা রোগটা যদি না হয়, তাহলে আপনার কিন্তু কোনো রকমভাবে ওই গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, এবং সে মানে উপযুক্ত স্বাস্থ্য থাকলে গাছ তার ফলনটা দিতে সক্ষম হবে। আচ্ছা, চুন যে প্রয়োগ করার কথা বলছেন, সেটা তো নিশ্চয়ই খারিফ মরশুমে প্রথমেই ব্যবহার করলে। হ্যাঁ, এটা এই চুন যদি প্রয়োগ করা হয় তাহলে পরে আপনার 1 মাস টাইম লাগে যদি আপনি চুন প্রয়োগ করেন, এবং আপনার এই চুন প্রয়োগ করার পর 1 মাস তারপরে কোনো ফসল লাগানো যায় না, কারণ সেটাতে চাষ দিয়ে মাটিটাকে মিশিয়ে চুনটা যাতে করে বসতে পারে সেটা মানে, এবং ভালোভাবে চুনটা মাটির সঙ্গে মেশে সেই জায়গাটাকে মাথায় রাখতে হয়। অতএব আমরা যেহেতু লেট, যদি কোনো চাষি ভাই আগে কেটে এবং খারিফের সময় করে থাকেন তাহলে ভালো কথা, কিন্তু আমি যখন মাঠে ঘুরি তখন দেখেছি যে অনেক চাষি ভাইয়ের আমাদের সয়েল পিএইচটা এখানকার মানে সয়েল পিএইচটা বেশি, ন্যাচারালি আম্লিক মানে মাটি হওয়ার জন্য, মানে অম্লত্ব বেশি থাকার জন্য আপনার এই রোগটা এই মানে মোটা মাটিতে বেশি হয়। সেই জন্যে আমরা চাইছি যে যতন্তত যদি কেউ চুন প্রয়োগ করে থাকেন বা ডলোমাইট প্রয়োগ করে থাকেন তাহলে ভালো কথা, যদি কেউ না করে থাকেন তাহলে অন্তত এই জায়গাতে, কারণ এখানে ম্যাক্সিমামই ছোটো ছোটো চাষি ভাই আছেন যারা 1 বিঘে 2 বিঘে বা 2.5 বিঘেতে সরষে চাষ করেন, তারা কিন্তু অন্তত যেরকম পারবেন আপনার গাঁদা গাছের চারা বা গাঁদা গাছের মানে ডালগুলোকে কেটেও যদি এই বাতানো সরষের জমিতে যদি পুঁতে দেন, তাহলে ওটা যখন গাছ ফলবে মানে সরষের গাছ যখন হবে তখন দেখবেন ওই গাঁদা গাছগুলোতে রুট ফর্মেশন হয়ে গেছে, মানে শিকড় গজিয়ে গেছে, এবং সেই গাঁদা গাছগুলো থাকলে পরে নিমাটোডের আক্রমণ থেকে গাছের মানে সরষে গাছকে অনেকাংশে রক্ষা করা যাবে। এই শস্যতে জলসেচ কী করতে হবে? জলসেচ ধরুন মোটামুটিভাবে আমরা লাগানোর মানে যখন দিচ্ছি তারপরে 20 দিন পরে আমরা একটা সেচ দিলে ভালো হয়। আর হচ্ছে পটফের মানে যখন ফুল আসছে সেই মুখে, আর হচ্ছে আপনার যখন পট ফরমেশন যখন মানে ইয়েগুলো তৈরি হবে মানে সেই সময়ে আপনার দিলে ভালো হয়। মানে মোটামুটি যদি জল আমাদের থাকে তাহলে 6টি সেচ দিয়ে দিলে পরে সরষেটা ভালো হয়, কিন্তু যদি যেখানে সরষের 6টা সেচ দেওয়াটাও 4টিখানি কথা নয়, কারণ এখানকার চাষি ভাইরাও জানেন এখানে জলের সমস্যা আছে, সেই জন্যে যেরকম তার যদি 4টে সেচ থাকে তাহলে যখন মানে লাগানোর 20 দিন পরে দেবেন একটা, আবার যখন ঠিক মানে আপনার ফুল আসার মুখে দেবেন একটা, পট ফরমেশনের সময় একটা দেবেন, তাহলে তার ফলনটা ঠিক মতো আসবে। আর যদি মানে 6টা দেওয়ারই যদি কারোর ক্ষমতা থাকে তাহলে সে আপনার প্রথমে যখন বাতানো হলো একবার সেচ দিলেন, তারপরে যখন মানে 20 দিন পরে একটা সেচ দিলেন, তারপরে আপনার পট ফরমেশনের সময় একটা দিলেন, তারপরে আপনার যখন ইন বিটুইন পট ফরমেশন এবং যখন এটা যাচ্ছে সেই সময় একটা দিলে ভালো হয়, কারণ তখন গাছের ভেজিটেটিভ গ্রোথটা বাড়ে, এবং যখন পট ফরমেশন হলো তখন একটা দিলে মানে পূর্ণভাবে সেই ফলনটা পেতে পারে। তো ফলন কতদিন পরে পাওয়া যেতে পারে এবং কখন কৃষক বন্ধুরা বুঝবেন যে ফলনটা উঠে নেওয়ার সময় হয়েছে? মানে দেখুন, মানে আমাদের ভ্যারাইটি এবং এই যে টাইমটা যেটা আছে সেটা হচ্ছে যে গাছ লাগানোর পরেই দেখবেন যে গাছটা যখন আপনার হলুদ রঙের হয়ে আসছে তখন এবং ম্যাচিওরও হয়েছে এটা, সে চাষিভাইরা এখানে যে সব চাষিভাইরা আছেন যারা চাষ করেন তারা জানেন সরষে কখন কাটতে হবে। তবে আমরা বলি যে একদম শুকিয়ে গিয়েছে এমন অবস্থায় যে মানে লেট কাটবেন না, যাতে করে মানে যখনই হলুদ হয়ে গাছটা এসছে এবং যখন আপনি দানাটাকে ভাঙলে দেখতে পারবেন যে দানাটা ম্যাচিওর হয়ে গেছে তখনই গাছটা কেটে নেন, কারণ আপনি যারা লেটে লাগাচ্ছেন তারা কিন্তু একটা মানে ঝোড়ো হাওয়ার সম্মুখীন হবেন, তার জন্যে যখনই পেকে যাবে তখনই গাছটাকে কেটে নেওয়া উচিত। আচ্ছা, দেরিতে লাগানোর জন্য আর কি কি সমস্যা আসতে পারে? দেরিতে লাগানোর জন্য একটা প্রাকৃতিক সমস্যা যেটা হচ্ছে আপনার আগাম ঝড় বৃষ্টিটা পেতে পারে, সেই জন্য আপনি জানেন আজ থেকে প্রায় বছর 5-7 আগে একটা মানে শিলাবৃষ্টিতে হয়ে মুর্শিদাবাদ এবং এর সমস্ত সরষের জমি নষ্ট হয়েছিল। তো এই জায়গাগুলোকে মাথায় রেখে আপনাকে পট ফরমেশন যখনই শেষ হয়ে যাবে তখন আপনাকে এই মানে সরষেটাকে কেটে নিতে হবে। জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা? জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য এখন মানে ওই তো বললাম যে যেহেতু এর একটাই মাত্র মানে মানে যেহেতু দেরিতে লাগানো হচ্ছে সেই জন্যে জাপ পোকার আক্রমণটা এবার বাড়বেই। কারণ জাপ পোকাটা কেন আসে? জাপ পোকাটা হচ্ছে যে গাছের যে আপনার এটা আছে আপনার যখন সরষের দানাটা মানে হতে থাকে তখন যে ওর নরম অংশ থাকে দুধের মতো থাকে তখন সেটাকে ওরা মানে
ইয়ে করে প্রথমে আগের দিকে লাগালে সেটা আগের দিকে টেম্পারেচারটা বেশি থাকছে, সেই জন্য আসছে না। যখনই কোল্ড টেম্পারেচার ওদের ফেভারেবল ওয়েদার পাচ্ছে, সেই জন্য এটা আসে এবং সেগুলো শাক করে। এবং যে কোনো একটা সিস্টেমিক ইনসেকটিসাইড স্প্রে মানে করতে হবে, এবং সিস্টেমিক ইনসেকটিসাইড স্প্রে করলে এই জাপ পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আচ্ছা, এই সর্ষে চাষ করে একজন কৃষক বন্ধু কতটুকু লাভবান হতে পারবেন? সর্ষে চাষ করে দেখুন, মেনলি সর্ষে চাষ হচ্ছে আমাদের তৈলবীজের চাহিদা পশ্চিমবাংলায় প্রচণ্ড, যেমন তৈলবীজ এবং ডাল সর্ষে। তো আপনার যদি একজন যদি ধরুন 5,000 টাকা বা 5,500 টাকা যদি খরচা করে, তাহলে পরে আপনার সে মানে মোটামুটি 2 থেকে 2,500 টাকা পার বিঘা সে লাভ করতে পারে। আর একটা জিনিস আমি যেটা বলবো চাষি ভাইদের, সেটা হচ্ছে যে আপনারা এই সর্ষে চাষ যাই করুন, পরিচ্ছন্ন চাষ করুন। চাষটাকে মানে যেমন ধরুন আমাদের এখন চারিদিকে চলছে পরিচ্ছন্নতা নিয়ে আমাদের অনেক কাজ হচ্ছে। আমরা অন্তত যারা কৃষি বিভাগে আছি বা কৃষির সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা কিন্তু বারবার বলে আসছি যে কৃষিকে অন্তত পরিচ্ছন্নতার দিক দিয়ে নিয়ে যান। কারণ পরিচ্ছন্ন কৃষির মতো মানে এই পরিচ্ছন্ন কৃষি হলে পরে আপনার রোগ পোকার আক্রমণ কমবে, পরিচ্ছন্ন কৃষি হলে আপনার মানে পোকামাকড়ের আক্রমণ কমবে, এবং পরিচ্ছন্ন কৃষি আপনার বেশি উৎপাদন নিতে সাহায্য করে। তাই চাষি ভাইদের কাছে আমাদের অনুরোধ, অন্তত আপনার আলের চারিধারে যেসব জঙ্গল বা আছে সেগুলোকে কেটে ফেলুন। রাস্তার ধারে যেসব জমি, সেই সব রাস্তার ধারকে পরিষ্কার রাখুন। এবং আপনারা যেসব ওষুধপত্রের প্যাকেট বা ব্যবহার করছেন, বা যেসব জমিতে গোবর সার ব্যবহার করছেন, বা আপনি কম্পোস্ট আপনার ম্যানুয়ার পিট থেকে নিয়ে যাচ্ছেন, গ্রামের চাষি ভাইদের কাছে সেগুলো প্রচুর পরিমাণে আপনার পলিথিন বা অন্যান্য প্যাকেটস বা এইগুলো যেগুলো কখনো পচে যায় না, সেই সব জিনিস জমিতে আসছে এবং জমির উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে। আপনারা সেদিকে নজর রেখে আপনাদের চাষ এবং মানে এই যখন জমিতে আপনি সার দেবেন, সে সময়ে যাতে করে এই বর্জ্য পদার্থগুলো আপনার জমিতে না যায়, সেদিকে লক্ষ্য রেখে পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করুন। তাহলে দেখবেন দেরিতে চাষ করলেও অন্তত সর্ষের উৎপাদন আপনি ঠিক মতনই পেতে পারবেন, তবে একটু নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানলাম কৃষক বন্ধুরা যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করলে আপনার জমির যেমন স্থায়িত্বতা বাড়বে এবং উৎপাদনও বাড়বে। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষাণ কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষাণ কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551-এ যোগাযোগ করুন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।